গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, এই গরমে ভালো থাকা সম্ভব না। পুরে বাবারে, দিল্লি পুরো জ্বলছে। কালকে 54.5 ডিগ্রি সেলসিয়াস গেছে। পুরে বাবারে, কালকে আমাকে একটু বেরোতে হয়েছিল। কালকে তো কোনো ব্লগ করিনি, তো তার জন্য সেরকমভাবে রেকর্ডও করিনি। বাইরে বেরিয়ে খালি 5 মিনিটের জন্য কাজটা নামানো ছিল, যা অবস্থা হয়েছে আমার, পুরো দরদর দরদর করে ঘামছিলাম। ওরে বাবারে, আর সেরমভাবে শরীর খারাপও হচ্ছে, বিকজ জল খাচ্ছি। এরম না, আমি জল সবসময় বেশি খাই, মানে বেশিও বলবো না কমও বলবো না, পরিমাণ মতো খাই। কিন্তু এত ঘাম হচ্ছে, তো পাখার তলায় বসলেও ঘামছি, এসি ঠান্ডা করছে না। এই যে কি বিপদে পড়েছি। এরকম গরম আমার এবছর 10 বছর হবে দিল্লি আছি। 2015-তে আমি ক্যারিয়ার জয়েন করেছিলাম আমার ওকালতির, মানে পাশ করেছি 2015-তে, তো সেই হিসেবে মেতে পাশ করেছি, জুলাইতে আমি দিল্লি এসেছিলাম। আমার এখনো মনে আছে 5 জুলাই আমি দিল্লি এসেছিলাম। তার 10 বছর হবে এই বছর। তো জুলাই থেকে অত গরম থাকে না, বৃষ্টি পড়ে দিল্লিতে। 2016 থেকে আমি গরম পেয়েছি, কখনো এত গরম পড়েনি। আমার মার হয়ে গেছে 2-3 বছর এখানে, মাও এত গরম পায়নি। এবছর মানে তাপপ্রবাহ। সূর্য ঠাকুর বলছে, ওই দেখো সূর্য ঠাকুর কি বলছে, সবাইকে পুড়িয়ে মারবো, সবাই দুষ্টু। গরম কেরম, প্রচন্ড গরম, পাগল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না শরীর। দেখবে আম্মা ইরিটেট হবে এক্ষুনি। তাই গরমে যদিও মার গাটা কি ঠান্ডা ঠান্ডা। তুমি কি এসির ভেতরে, তুমি ফ্রিজের ভেতরে ঢুকে আছো নাকি রান্নাঘরে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। ছোটবেলায় আমার জন্য কলকাতার বাড়িতে যখন ছোট্ট ছিলাম, ফ্রিজ তালা দিয়ে রাখতে হতো। গরম লাগতো, জামাটা তুলতাম, বেবি তো ফুটুস করে তুলতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতাম। সেরকম আবার করতে পারি। এখন আমার যা সাইজ হয়েছে, আমি এখন আমাদের এই ফ্রিজে ঢুকতে পারবো, পারবো না মা? এই তো, এই ফ্রিজে আমি ঢুকে পড়তে পারবো, কিন্তু তার জন্য পিস পিস করতে হবে নিজেকে, সেটা তো সম্ভব না। প্রচন্ড গরম, প্রচন্ড। আমার মা রান্না বান্না করেই যাচ্ছে, ভাই এনার্জি যে কোথা থেকে পাচ্ছে। এইখানে বানিয়েছে একটা দারুণ মাছের ডিশ। এত গরম পড়েছে যে আমাকে আর ডাকছেও না। এখানে মা কেটে রেখেছে, ওই যে মিষ্টি আলুর টক হবে, এখানে সমস্ত সরঞ্জাম কেটে রেখেছে। এটাও মায়ের দিদার রান্না, তাই না? ও মা, তোমার দিদা কি সারাদিন রান্না করতো? সকাল তো সকাল রান্না, দুটোর থেকে থেকে না, তখন শুয়ে পড়তো ফ্ল্যাট। অন্য কাজ থাকতো না, অন্য অনেক কাজ থাকতো। করতো বাকি কাজ, কত কাজ করতো ভাই, প্রচুর। ওদের মতন কাজ আমরা কেউ করতে পারবো না। ইয়াসা মোটা। এখনকার মেয়েরা চাকরি করে, পড়াশোনা করছে, আগের দিনে তো ছোট ছিল। আমি তো বাইরে যাই, আমি তো বাইরের কাজ করি, আমি একজন উকিল, এখানে একটা ল ফার্ম চালাচ্ছি। আমি একটা কথা বলতে চাই এই ব্যাপারে, সেটা হচ্ছে বাইরের কাজ ডিফিকাল্ট, সোজা আমি বলবো না, কিন্তু তার চেয়েও বেশি ডিফিকাল্ট হচ্ছে ঘরের কাজ করা। একটা কৃষক বউ যে পরিমাণের খাটনি করে, আমরা কিন্তু সেই পরিমাণের খাটনি করি না। তার কারণ ওরা ফিজিক্যাল লেবার করে, আমরা কিন্তু এই মগজাস্ত্র ব্যবহার করি। তো তার জন্য দুটো খাটনির ধরন পুরোপুরি আলাদা, এবং শারীরিক খাটনির ধকল প্রচণ্ড বেশি হয়, এটা আমার মনে হয়। আমি জানি না কে আমার সাথে সহমত হবে, বাট মানে ফিজিক্যাল লেবারের তুলনায় মেন্টাল না, ইন্টেলেকচুয়াল লেবার কিন্তু সবসময় মানে বলবো খাটনি ফিজিক্যাল লেবারে বেশি, ইন্টেলেকচুয়াল লেবারে অত খাটনি নেই, কারণ আমরা তো মাথাটা কাজে লাগাচ্ছি, তো মাথাটা কনস্ট্যান্টলি ওয়ার্ক করতে হয়। তো তার জন্য আমাদের মাথার কাজ বলেই, তো আমাদের প্রফেশনালস তো মাথার কাজই হয়, তাই না? তো আর এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এসিতে বসে কাজ করছি। একটা কৃষক বউ কিন্তু এসিতে বসে কাজ কি, ও ধান চাষ করবে সূর্য মামার একদম ডাইরেক্ট নিচে। তো সেই অর্থে তো মায়ের দিদার বাড়িতে মিল ছিল না চালের, নিজেই কি মিলে গিয়ে বসে পড়তো নাকি মা তোমার দিদা? তাহলে ধান যে ক্ষেত থেকে উঠতো, ওগুলো আসতো না, ওগুলো খেয়াল রাখতে হতো, ঘরে আসতো না, বস্তা গোলা মিলে রাখতো, ওগুলাকে সেদ্ধ করতে হতো। তারপরে 12 মাসে 13 পার্বণ, এখনো কোনো পুজো নেই যেটা ছিল না। লোকের সঙ্গে তো থাকতে হতো, নাহলে তো হয়ে গেল 12টা। আমার মা কি করছে দেখবে, এই দেখ কড়াই হচ্ছে, কড়াই। আমাকে একটু দাও, তোমার চেয়ে গায়ের জোর আমার বেশি, আমি একটু ঠিকসে বসবো, দাও।
আমায় দেওয়া যাবে না। কি যে আমার মায়ের ফ্যান্টাসি আছে আমাকে কাজ করতে দেবে না। আজকে তো রবিবার, আমার মা আমার মাথায় জম্পেশ করে তেল দিচ্ছে। এই তেলটা লাগানোটা যত আনন্দের, তারপরেই যে গরম লাগে আমার মাথায় নারকেল তেল দিলে মারাত্মক গরম লাগে। ওরে বাবা রে, তেল দিবি না, মাথায় তেল না দিলে হবে না, খাদ্য লাগে না। এই ডায়লগটা বিশ্বাস করো বন্ধুরা, যবে থেকে জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, বোঝার ক্ষমতা হয়েছে, তবে থেকে শুনে যাচ্ছি চুলে তেল লাগাবার সময় তুই খাবি, ওদের খিদে পায় না, ওদেরকে খাবার দিবি না। ঠিকই তো, ঠিকই তো। নিজে তো রোজ চুলে তেল দেয় আমার মা, রোজ, এভরিডে, তাই না মা? স্নানের সময়। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11:45। মায়ের রান্নাঘর পরিষ্কার, বিকজ মা সব রান্না বান্না করে ফেলেছে। আমি উঠেছিলাম 8টার সময়, ঘুম থেকে উঠেছিলাম। 8টার সময়? হ্যাঁ, তোমার সাথেই তো উঠলাম। কি বলে রে ভাই, তখন কটা বাজে? ও 7:30টায় ঘুম থেকে উঠেছিলাম তাহলে, তাই না? 7:30টায় ঘুম থেকে উঠেছি, একটু ফ্রেশ হয়েছি, আবার ঘুমোতে চলে গেছি। সে ঘুম থেকে উঠেছি সকাল 10টায়। ছুটি না, গরম গরম রুটি। হ্যাঁ, ক্লিপ তো মারবোই, নাহলে চুল খুলে গেলে তারপর আবার কেলেঙ্কারি কাণ্ড হবে। এই ক্লিপটা খপাত করে মেরে দেবো, ওই দিক দিয়ে একটা ক্লিপ মারতে হবে। না, হবে না। ওরে বাবা রে, কি গরম, কি গরম, বাপরে বাপ, মরেই যাবো। রান্নাঘরে আমার মায়ের আজকে লাস্ট রান্না। এটা কি রান্না হচ্ছে গো? মিষ্টি আলু দিয়ে টক। খেতে এটা দারুণ হয়। আমি আগে একবার রেসিপি শেয়ার করেছিলাম, তোমাদের যদি কারোর আবার জানার ইচ্ছে হয় আমাকে বলো। আমার মা কি আবার গরমে বানাবে? বানাও তো, কতবার বানাও। হ্যাঁ, তা ঠিক। আমাদের ঘরেতে চাটনি টক সপ্তাহে একবার হবেই হবে, তাই না? রোজই চাটনি। ওফ, আমরা যদিও বলি ডাল ভাত খেয়ে নেবো, মা বলবে না না না, একটু অন্য কিছু তো চাই। ডাল ভাজা, মাছ, নাহলে মাংস, নাহলে ডিম, তারপরে চাটনি দিয়ে শেষ। বাপরে বাপ, চাটনি না, মিষ্টি দিয়ে শেষ। লাস্টে মিষ্টিও থাকে। সেটা শুধু তুমি খাও বা ভাই খায়, আমি খাই না। টকটা খেতেও ভালো হয়, টক চাটনি যে যাই বলো। তার কারণে গরমকালে তো মিষ্টি আলুটাও পাওয়া যায় না, শাকারকান্দি যেটা হিন্দিতে বলে। বাংলায় কি বলে মা? মিষ্টি আলু। হ্যাঁ, দিল্লিতে জানো তো শীতকালে মিষ্টি আলু পুড়িয়ে এক রকমের চাট হয়, আমার একদম ভালো লাগে না, কেরম জানি একটা হয় খেতে। আগে খেয়েছি, তারপর দেখেছি ভালো লাগে না, অনেক দোকান থেকে ট্রাই করেছি, দেখেছি কিছুতেই ভালো লাগে না, তো তার জন্যে এখন আর খাই না। কিন্তু এই মিষ্টি আলুর চাটনিটা বা টকটা ব্যাপক হয় গরমকালে। এটাও আমার মায়ের দিদার রান্না, দিদার বাড়ি গিয়ে খেয়েছে, তাই তো? দিদাকে বড় ভালোবাসতো গো। সব নাতি নাতনিরা মিলে কে দিদার পাশে শোবে, সেইটা ছিল গরমের ছুটির কম্পিটিশন, তাই না? কে দিদার পাশে শোবে। নাতনি আমি একটাই ছিলাম, সব নাতি ছিল। বাস না, চিত্রা মাসি তো পরে, মাছ অনেক ছোট, মাম্পি মাসিও আছে, সেও অনেক ছোট, চিত্রার চেয়েও ছোট। আমি কিন্তু মায়ের দিদার কোলে উঠেছি, বলো মাম্মা। এসছিল দেখতে, নাতনির ঘরের পন্থী। আর কাউকে দেখতে পাইনি না, আর কোনো পন্থা পন্থীকে দেখিনি না। মা ছিল সবচেয়ে বড়, সেই সুবাদে আমি সবচেয়ে বড়, তো তার জন্য আমি কিন্তু আমার প্যাটার্নাল মানে আমার বায়োলজিক্যাল ফাদারের দিদার কোলেও উঠেছি, তাই না মা? এসেছিল দেখতে, আমি দুদিকেরই দিদাদের পেয়েছি, মহা দিদাদের পেয়েছি। কিউটু বুড়ি দুজনেই একেবারে, তখনও সধবা ছিলেন, তাই না? দুজনেই সধবা ছিলেন। আমার দিদা দেখতে ভালো ছিল, মোটা। আমার দিদা শাশুড়ি কালো, বেটে। রান্না ছিল খুব ভালো। তুমি খেয়েছো? শুনেছি, যাইনি তো, খাবো কি করে? আমার বাড়িতে এসেছিলেন, একবেলার জন্য ঘুরে গেছেন। নাতনির ঘরে, নাতির ঘরের পন্থী দেখতে, নাতির ঘরের পন্থী দেখতে এসেছিলেন। আমি খুব লাকি কনসিডার করি যে আমি দুজনের কোলে উঠতে পেরেছি করে। তা দেখো অবস্থা, দেখো এই হচ্ছে আমাদের বাড়ির মই, যেটা গত বছর কেনা হয়েছিল। বাবু বাবু ডাকছে, ভাই ধর ধর মই ধর, একটুখানি ভাই ধরছে তো, তাহলে চিল্লাচ্ছ কেন? তো তো করছো কেন পরিষ্কার? পরিষ্কার না করলে কে করবে?
আমার বাড়ির ব্যাটম্যান রান্না করেছে, নাইটিতে পুরো হলুদ লেগে আছে। কি দৃশ্য! ফিমেল ব্যাটম্যান। তুমি ব্যাটম্যান না স্পাইডারম্যান? স্পাইডারম্যান। এই মরেছে বলে স্পাইডারম্যান। আর এইখান দিয়ে যে ছেলে ধরে রেখেছে, মা পায়ের তলা একটু কাঁথু কুতু দেবো, আর কি করবো, ধুপাস করে পড়বে তাহলে। ঘরের অবস্থা একেবারে অসাধারণ। এখানে মোয়ের বাস্কেট পড়ে আছে, বাইরের ঘর চেষ্টা করছে, ঠাকুর ঘর হয়ে গেছে। পাখাটা একেবারে ঝকঝক করে পরিষ্কার করেছে আমার মা। তো এবার পাখাটা চালিয়ে দেখা যাক স্পিড কতটা বেড়েছে। ভুরুর করে তো শুরু হয়ে গেল। না, স্পিড সত্যিই বেড়েছে, বেশ ভালো লাগছে এখন। নিয়ে বসে গেছি চিজ কেক, চকলেট চিজ কেক। এই এক বাটি পড়ে আছে, এটা আমি হাফ আর ভাই হাফ খাবে, মা তো খায় না চকলেট। নিচের বিস্কফটা জাস্ট অসাধারণ। এটাই আজকের ব্রেকফাস্ট। বাজে 1টা, এখন আমি ব্রেকফাস্ট করতে বসলাম। তোমাদের দেখালাম চিজ কেক, ওইটা মানে সকাল 10টার সময় ঘুম থেকে উঠলে আর ব্রেকফাস্ট করতেও ইচ্ছে করে না, আর খিদেও পায় না। এখন একটু খিদে খিদে মতো পেয়েছে, তো ভাবলাম এটাকে তো খেতেই হবে, তো চলো এটাই খাওয়া যাক। এই গল্প চলছে জীবনে। সামার ভ্যাকেশন মানে পুরো অনিয়ম, একদম ইনডিসিপ্লিনের মানে চূড়ান্ত হয়ে গেছে। সব কাজ শেষ করতে করতে বেজে গেছে 3টে বাজতে 10 মিনিট আছে। ওই যে আমি এই ফ্রেশ হয়ে গেলাম। চুলে শ্যাম্পু করতে হলে ইনভেরিয়েবলি দেরি হয়। আর আজকে তো আমার মা পাখা অভিযান চালিয়েছে, মা ছেলে মিলে। আমিও করেছি কাজ, আমি সবচেয়ে ইজি কাজটা করেছি। সেটা কি হচ্ছে, কাপড় দিয়েছে আমাকে মুখাতে, সেটাকে ধুয়েছি বারবার। এক একটা করে প্লেট নোংরা হয়েছে ওটাতে, তারপর ওটা নিয়ে গিয়ে ধুয়েছি, ধুয়ে দিয়েছি, যে যেটা পারে। আর ভাই কাজ কি করেছে, ওই বড় বক্স থেকে ওটাকে বার করেছে ল্যাডার, তারপর মা ধরে রেখেছে ল্যাডারটাকে যাতে মা উঠতে পারে, যাতে উপরে উঠে না পড়তে পারে। আমার ছেলে ধরে রেখেছে, আমিও ধরেছি। হ্যাঁ, আমার এখন খেতে বসে গেছি, মা তো খেতে বসেই গেছে। মার খাবারও খাওয়া হয়ে যাচ্ছে, তাই তো? ভাজা দিয়েছে। আর ওই পেছনে এ বাবা, মহিলার অ্যাস্থেটিক সেন্স এত অসাধারণ। আপনি কি করছেন ম্যাডাম? ভাত খাচ্ছি। আর আপনি কি করেছেন ভাত খাওয়ার আগে? কিছু করিনি, তোমাকে সাজিয়ে দিয়েছি। সেটা বাদ দাও, ওই পেছনে দেখো। ফ্যানটা বসে করে মাথা ঠিক নেই তো। তো করতে কে বলে? ও বাবা, নোংরা পড়ছিল তাই আমরাটা আমি ডিবানে রেখে দিয়েছি। ওই দেখতে পাচ্ছ, ওইটা দেখি আমার মাথাটা গরম হয়ে গেছে। এইখানের জায়গা আচ্ছা বাবা, রেখে দিয়েছি, থাক একদিন। হচ্ছে সবসময় টিপটপ রাখার পাবলিক, আর আমার মা হচ্ছে, ও একটা দিন হয়ে গেছে তো বাদ দে। এমনিতে মা আমার চেয়ে বেশি টিপটপ, বাট এটা দেখে আমার মাথাটা যা ঘুরে গেছে। এখন আমি খাবার কি খাবো, আমি বসে আছি, বাকি মা ছেলে খাচ্ছে আমার মজা নিতে নিতে। মা আমাকে সাজিয়ে দিয়েছে, এখান থেকে হাফ ভাজা উড়ে গেছে। আজকে এটা খেতে বেশ ভালো লাগছে, লঙ্কা চিড়ে দিয়েছে না, ঝাল ঝাল। এটা এখানে আলু আছে, পেঁয়াজ আছে, বরবটি আছে, ভাত। আর যার পাতে যত লঙ্কা পড়ে সব আমার পাতে দিয়ে দেওয়া হয়। এখানে দেখো কত কটা লঙ্কা, এইখানে এই লঙ্কাটা মা দিয়েছে। ভাত, নুন, লেবু, এই লঙ্কাটা ভাই দিয়েছে। আর একটা কাঁকরোল ভাজা পড়ে আছে। এটা আমার খেতে খাওয়ার খুব একটা ইচ্ছে নেই। এটা কি মা নেবে? না, দুখানা খেতে, একখানা খেতে। নাও না, নেবে না, আমার ভালো লাগে না। আর এইখানে হচ্ছে মরলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, এটা ব্যাপক হয় খেতে, এটা আমি ভালোবাসি খেতে। মরলা মাছ ভাজাও খেতে ভালোবাসি। আর এই ভাজাটা একটুখানি আছে। এইদিকে হয়েছে বড় মাছ, রুই মাছের সর্ষে বাটা। কারণ হচ্ছে আমার ভাই ছোট মাছ খায় না সর্ষে বাটা, খালি ভাজা খায়। এই যে বড় বড় পিস দিয়ে ভাজা হয়েছে, ভাজা বলছি কি তরকারি, সর্ষে বাটার তরকারি, একই সর্ষে বাটা দিয়ে তরকারি হয়েছে। আর ভাজার সাথে খাওয়ার জন্যে ওই দিকে ডাল আছে, এটা মুসুর ডাল বানিয়েছে মা পাতলা করে। আর সবার শেষে মিষ্টি আলুর টক। তো এই হচ্ছে লাঞ্চ, সবার খাওয়া হয়ে গেছে, মার তো কমপ্লিট, আমার প্লেট পুরো ভরপুর। খেতে হবে এখন ভাত। ঘড়িতে বাজে এখন প্রায় 4:45। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম মানে কি, গল্প আড্ডা এইসব। আর শ্যাম্পু করেছি তো আমার চুলটা একদম ন্যাচারালি কার্ল হয়ে আছে। আমার চুল অ্যাকচুয়ালি কার্লি হচ্ছে, থ্যাঙ্কস টু মাই মাদার। আমার ভাইয়ের চুলটাও কার্লি। তো এরকম বসে থেকে সারা দুপুর গড়িয়ে গেছে, 5টা বাজে, আর দুপুর কোথায়। তো এরকম বসে থেকে সারা বিকেলটা বরবাদ না করে, বুকে অনেকটা সাহস আর মাকে অনেকটা পটিয়ে এই খরা রোদের মধ্যে যাচ্ছি শপিং করতে। হ্যাঁ গো, সত্যি কথা, মাকে পটাতে আমার সবচেয়ে বেশি এনার্জি লেগেছে। এত এনার্জি আমার রোদে গাড়ি চালিয়ে যেতেও লাগবে না। চুলটা বেশ কার্লি, দেখতে যতটা ভালো লাগে না, ততটাই মানে আনম্যানেজেবল। ভালো না একদমই কার্লি চুল।
না, চুল খারাপ হয় অনেক। আর এমনি টোটো যাবেন তো, সবচেয়ে বেশি টুকুর টুকুর করছেন, এটা বার করছেন, ওটা বার করছেন, যেদিকে যায় সেদিকে একটা করে কাজ বার করে করতে চুল পেয়েছে। বাবা, এই মহিলাকে নিয়ে কি করে যে চোখেও পড়ে না, আর ইনিই জানেন। তো চলো রেডি হয়ে যাই, 5টা থেকে 5:15 মধ্যে বেরোবার ইচ্ছে আছে। হ্যাঁ, হয়ে যাবে, 20 মিনিট আছে এখনো। চল রেডি হয়ে যাই, বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন বাজে 5:15, একদম অন টাইম আছে আজকে। যা রোদ, 7:30 অবধি একই অবস্থা থাকবে। তার জন্য এখন যাই কি বিকেল 4টে যাই, একই ব্যাপার। লিফট ডাকা হয়েছে আজকে, মা, ভাই, আমি, সবাই। কেমন লাগছে তোমার? ওই লিফট এসে গেছে। এখন আর কেমন লাগছে কোনো কথা না, পাখার হাওয়া ভালো লাগছে। কে প্রথমে যাব ওয়েস্ট সাইডে। আমি এর আগে কখনো ওয়েস্ট সাইড যাইনি, জীবনে এত বছর বেঁচে আছি মা, আমি কখনো ওয়েস্ট সাইড যাইনি। তুমি গেছো? গেছো না? গেছো? না, যাইনি। আমি যাইনি, মা কোথায় যাবে? প্যান্টালুন্সে গেছে, শপার স্টপে গেছে। কোয়েশ্চেন করছিস কেন আমাকে? যদি ছেলে নিয়ে যায় কলকাতায়। আছে কি? হ্যাঁ, আছে। তোমার ছেলে গেছে মা সবেতে। এবং কোথায় আছে রে কলকাতায়? ওয়েস্ট সাইড হয় কম খুব স্টোরস, প্যান্টালুন্স আর কি বলে শপার স্টপ। এখন কোথায় আছে সেটা জানবে মা। যাই না, কোথায় আছে আমি যাই না। দিল্লিতেও খুব কম জায়গাতে আছে, কেন মলে জেনারেলি তো ওয়েস্ট সাইড থাকে না, তোমরা তো জানোই। তো লাজপত নগরে আছে, চলো যাই। তারপরে লাজপত নগরে যদি একটু টাইম থাকে ঘুরে দেখবো। চলো যাওয়া যাক। আমার মা সবসময় বিরক্ত, আসবে না। ফাইনালি পার্কিং পেয়ে গেছি, পরন্ত রোদ, তাই জন্য আমার মুখে একটা আলাদা গ্লো। সুন্দর লাগছে না দেখতে? ন্যাচারাল লাইট সবসময় বেস্ট। এবার আমরা যাব ওয়েস্ট সাইডে, চলো। একদম এসে পড়েছি লাজপত নগরে, ওয়েস্ট সাইডের সামনেই। আমার মা সবসময় বিরক্ত, আসবে না। ফাইনালি পার্কিং পেয়ে গেছি, পরন্ত রোদ, তাই জন্য আমার মুখে একটা আলাদা গ্লো। সুন্দর লাগছে না দেখতে? ন্যাচারাল লাইট সবসময় বেস্ট। এবার আমরা যাব ওয়েস্ট সাইডে, চলো। লাজপত নগরের সেন্ট্রাল মার্কেটের উল্টো দিকেই রয়েছে অবন্তিকা মোমো কর্নার। কি যে ফেমাস এই মোমোর দোকানটা, কি বলবো। এই অটোটা সরলো, জাস্ট ভিড়টা দেখো, সব সময় এখানে ভিড় হয়, অসাধারণ মোমো বানায়। আর তার উল্টো দিকেই হচ্ছে ওয়েস্ট সাইড। বহুদিনের ইচ্ছে ছিল একবার ওয়েস্ট সাইডে আসবো। সব বন্ধুদের মুখে শুনেছি ওয়েস্ট সাইডের কালেকশন নাকি খুব ভালো, কিন্তু আজকে এসে এক প্রকার নিরাশই হলাম। শপার স্টপ প্যান্টালুন্সে যা পাওয়া যায় তার আশেপাশেই কিন্তু ওয়েস্ট সাইডের কালেকশন। এমন আহামরি কিছু আমার লাগেনি, অবশ্য এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ফাইনালি নেওয়া হয়নি। অনেক কটা জামা কাপড়ই ট্রায়াল রুমে ট্রাই করেছিলাম, কিন্তু মন মতো কিছুই হয়নি। আমার সেরকম কিছুই কমফোর্টেবল লাগেনি যেটা আমার স্কিনে একদম মাখনের মতো গ্লাইড করবে। জামা কাপড় হওয়া উচিত যেটা স্কিনকে শ্বাস নিতে সাহায্য করবে, আমার সেরকম মনে হয়নি। কিন্তু ওদের হোম ডেকর কালেকশনটা অপূর্ব ছিল জানো। নামবে না কেন? পাবে তা হয়ে গেল। আমরা এখন এই যে সিআর পার্ক, ওইদিকে পুলিশ স্টেশন, অফিসের একদম কাছেই আছি। অফিস যাবে? একটু গুনু করবে অফিসে? ওটা আমার বাড়ি, যেতে পারো? যাবে? দেখো গিয়ে কতটা কাজ হয়েছে, দেখবে না? যা বাবা, মা যাবে না তো কি হয়েছে, আমি নিজেই যাব না। অফিসে যাব না, কাজ হয়েছে কতটা, গেলেও যেতে পারি, জানি না। এখন বেজে গেছে রাত 9:15। আমি যাচ্ছি কি করতে গেছে? ফুচকা খেতে। ফুচকা মার্কেট 2তেই তো আমার ফুচকার দোকানদার। তো চলো যাই ফুচকা খেতে। আর সিআর পার্ক আসতাম না, আসলাম ডিনারের জন্য। ডিনার আউটসোর্স করা হচ্ছে, তার জন্য চলো। সিআর পার্ক মার্কেট 2তে এই ফুলকো লুচির দোকানটা থেকে আমরা সবসময় চাউমিন প্যাক করাই, ভীষণ ভালো বানায়। আর ঠিক অপোজিটেই আছে এই দীপক চাট কর্নার। আর এখানের যা গোলগাপ্পা, মানে আমাদের বাঙালিদের ফুচকা, দেখলে তো কিরকম জিভে জল আসছে এই টক জলটা দেখে। অসাধারণ বানায়, শুধু জলটা একটু ঠান্ডা হয়। দিল্লির প্রত্যেকটা ফুচকাওয়ালার কাছেই কিন্তু ঠান্ডা জল পাবে। আর মাখেও দাদাটা একদম কলকাতা ফুচকার স্টাইলে, অনেকটা মটর দিয়ে ঝাল ঝাল টক টক। উফ, আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু বলতে বলতে জানো তো আবার জিভে জল চলে এলো। ও প্রত্যেক বিকেলবেলায় যদি 1 প্লেট করে ফুচকা হয়, মন্দ হয় না বলো? শুধু এখানে যা দাম, কলকাতায় 2 প্লেটের দামে এখানে 1 প্লেট।
তাও ওই যে মনের খিদে ফুচকা হচ্ছে আমার। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। যা যা খাবার এনেছি সেগুলো তো খেতে হবে, তা না হলে কি করে হবে। এত কিছু এনেছে, এগুলো সব আজকের ডিনার না। ওই আবান্তিকার মোমো যেটা তোমাদের দেখালাম, কত লাইন দেওয়া ছিল ওখানে। যত রাত বাড়ে সন্ধ্যের সময় তো সবচেয়ে বেশি ভিড় হয়, তো তখনই আমরা প্যাক করে এনেছি। তো 2 প্লেট চিকেন মোমো আছে। অত তো 2 প্লেট আজকে রাতে খাওয়া হবে না, এগুলো সব নিয়ে যাই টেবিলে, ফ্রিজে ঢোকা হবে। কালকে বা পরশু দিন আবার মঙ্গলবার, আজকে তো রোববার, কালকে সোমবার হবে, তো বুধবার দিন বা কালকে খাওয়া হবে। দেখা যাক কবে হয়। এখন বাকি জিনিসগুলো খুলি আর ভাই আসুক, মানে ভাই এখনো এসিতে আরাম করছে, ওর কিছু একটা কাজ এসছে, ওর সেটা করে তারপর আসছে। ততক্ষণে খুলি। ডিনারের গল্প একদম জমজমাট আছে এখানে। ভেজ চাউ, চিকেন মোমো, ভেজ মোমো আর মাঞ্চুরিয়ান চিকেন। আর এই বাটিটা এসছে মোমোর ঝাল ঝাল সস খোলা হবে। এই মোমোটা একবার না খেলেই নয়, অসাধারণ। যারা যারা দিল্লি থেকে আমার ব্লগ দেখছো তারা তো একবার যেওই অবন্তিকা মোমো লাজপত নগরে, একদম নিরাশ হবে না। আর একটু আছে আনারস, একটু ফল। তো এই হচ্ছে আজকের ডিনারের প্লেট। একটা মোমো না খেলেই নয় আগে। মোমোর সাইজগুলো একদম ঠাসা, এত বড় বড় মোমো, একদম চিকেন ফিল্ড। অনেকখানে কিন্তু সয়াবিন দিয়ে মোমো বানায়, কিন্তু এখানে একদমই সয়াবিন দেয় না। আর সবচেয়ে ইউএসপি ওদের দোকানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ঝাল চাটনিটা, এত অসাধারণ খেতে। তুখোর আমার মাও বলছে কি, শোনো কি বলো, ভালো কত ভালো। ভাই খাইয়েছিল কয়েক বছর আগে, তারপর থেকে আমি এখান থেকেই মোমো খাই। লাজপত যাবো মানে অবন্তিকার মোমো। অবন্তিকাকে অনেক সময় আমি অনুরাধার মোমো বলি ভুল করে, কিন্তু আসলে হচ্ছে অবন্তিকার মোমো, একদম মেন রোডের ওপরে। তাহলে চলো, আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিন, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। অনেকটা করে জল খেও, গরমে নিজেদের শরীরকে ভালো রাখতেই হবে, তাহলেই তো ভালো থাকবো বলো। চলো, গুড নাইট, বাই 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 বাই।